নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের আঙিনায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ, আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পের আঙিনায় আমরা শুনছি শ্রী সরঞ্জিৎ চক্রবর্তীর বিখ্যাত উপন্যাস কম্পাস। আজকে শুনব ৬ষ্ঠ পর্ব। গোটা অঞ্চলটা আজ থমথম করছে একদম। গতকালের বম্বিংয়ের পরে পুরো পাড়াটাই যেন কেমন খোলসের মধ্যে ঢুকে গিয়েছে। রোদের মধ্যেও একটা বারুদ পোড়া গন্ধ টের পাওয়া যাচ্ছে যেন। আমাদের এই অঞ্চলটায় অশান্তি আর ঝামেলা লেগেই আছে। গত পরশু খুব বড় একটা অ্যাকশন হয়ে গেছে। লাইনের ওপার থেকে একদল ছেলে এসে বোমাবাজি করেছিল, এই পার থেকেও তার জবাব দেওয়া হয়েছে। বিকেল থেকে শুরু করে গোটা রাত খুব মারামারি হয়েছে। গতকাল ভোরে উঠে শুনেছিলাম মোট ৬ জন মারা গিয়েছে। তারপর সকাল 10টা নাগাদ পুলিশ ফোর্স এসে ধীরে ধীরে ঘিরেছিল পাড়া। আঁচ পেয়ে কয়েকজন পালিয়েছে আগেই, কিন্তু সবাই পালাতে পারেনি। পিছনের কলোনিতে পুলিশের সঙ্গে কয়েকজনের গুলির লড়াইও হয়েছে, কিন্তু ওরা বেশিক্ষণ যুঝতে পারেনি। গুলি ছুটতে ছুটতে আরও ভিতরের দিকে পালিয়েছিল ছেলেগুলো। পুলিশও তাড়া করে। প্রাণ বাঁচাতে ওরা একটা পুকুরে নেমে পড়েছিল শেষ পর্যন্ত, কিন্তু কোনো ফল হয়নি। পুলিশ সরে গেছে আজ, কিন্তু বাতাস মন খারাপ, ভয় আর যন্ত্রণায় ভারী হয়ে আছে। আমার তো অনন্তকাল বাড়িতে বসে থাকলে হবে না। যাদের পড়াই তারা কতদিন আর বসিয়ে বসিয়ে মাইনে দেবে আমায়? এমনিতেই এখন খাবার মুখ বেড়েছে, তার সঙ্গে বাবার সেই পিসি মানে আমার ঠাকুমা তো আছেনই। উনি একাই 10 জন হিরোইনের অ্যাটিটিউড দেখান। মাঝে মাঝে মনে হয় 2-4টে সেক্রেটারি জোগাড় করে দিই ঠাকুমাকে। আজ তেল, কাল ক্রিম, পরশু দোক্তা, তারপরের দিন পুরনো ঘি, তামার বালা, চাক ভাঙা মধু, সব দরকার। এমন অদ্ভুত অদ্ভুত ফর্দ কোথা থেকে জোগাড় করেন কে জানে। বললেই বলে আমগো দেশে সব ছিল। কিচ্ছু ছিল না। আমি জানি দেশে কিছুই ছিল না আমাদের। দেশভাগের সময় যারা এসেছেন তাদের কিছু মানুষ ধনী ছিল বটে, কিন্তু বাকিরা মধ্যবিত্তই ছিল। তবে হ্যাঁ, পূর্ব পাকিস্তান নদীমাতৃক দেশ, তাই খাল, বিল, পুকুর বেশি, গাছপালাও অনেক ছিল। সবারই হয়তো কিছু জমি জায়গাও ছিল। তা বলে সেটা কখনোই বিঘার পর বিঘা ছিল না বলেই আমার ধারণা। আসলে ওখানে যেটুকু সচ্ছলতা ছিল, দেশভাগ তার সবটা আচমকা কেড়ে নিয়েছিল বলেই হয়তো মানুষগুলোর চোখে ওখানকার দৈনন্দিন জীবনযাত্রাও এখন সোনার সময় বলে মনে হয়। মনে হয় এখানকার বাতাবি লেবুর চেয়ে ওই দেশের জাম্বুরার স্বাদ বেশি। ধানের শরীর আরও পুরুষ্ট। মনে হয় গোয়ালন্দের সেই পদ্মার ইলিশ আর গরম ভাতের গন্ধ পৃথিবীতে শ্রেষ্ঠ। আমার বাবারা এদেশে চলে এসেছে সেই দেশভাগের সময়, আর এই ঠাকুমারা এলো 71-এ। তাই ঠাকুমাদের স্মৃতি আরও টাটকা, হা হুতাশ আরও বেশি। নিজের জায়গা ছেড়ে অন্যের জায়গায় এসে থাকার মধ্যে গলগ্রহ হয়ে ওঠার চাপ ও অপমানটাই হয়তো মানুষগুলোকে এমন আমাদেরও সব ছিল বলায়। আজও বেরোবার সময় ঠাকুমার হুকুম হয়েছে একটা খল নুড়ি কিনে আনতে হবে। আগেরটা ভেঙে গিয়েছে। বাতের ব্যথার জন্য কি সব জড়িবুটি বেটে খেতে হয়, তার জন্য খল নুড়ি ম্যান্ডেটারি। বাবা টাকা দিয়েছে আমায়। গড়িয়াহাটের বাজারের কাছে কোথায় পাওয়া যায় জিনিসটা সেটাও বলে দিয়েছে, আর বলেছে তাড়াতাড়ি ফিরে আসিস। বাবা সব সময় চিন্তা করে,
বড্ড বেশি চিন্তা করে। আমার বা দাদার ফিরতে দেরি হলেই বৌদির কাছে ঘ্যান ঘ্যান করে, বলে আমাদের নাকি কাণ্ডজ্ঞান নেই। আমি এলে বৌদি ধরে আমায়, তাড়াতাড়ি ফিরতে বলে। বলে বাবা খুব চিন্তা করে দীপু, একটা খবর তো দিতে পারো। আমি বিরক্ত হই। আচ্ছা ঝামেলা তো, শখ করে তো বাইরে থাকি না। বলি তুমি বাবাকে এমন পাহাড়ি সান্নাল টাইপ হতে বারণ করো তো, এত চিন্তা করলে হয়? আর খবর দেব কি করে? আমাদের টেলিফোন আছে? বৌদি মাথা নামিয়ে নেয়, তারপর বলে সত্যি তাও বটে, খবর দেবেই বা কি করে? তবে অমন পাহাড়ি সান্নাল বলো না, গুরুজন মানুষ, অমন বলতে নেই। বৌদি বাবাকে খুব ভালোবাসে। বাবাও সংসারের ব্যাপারে বৌদির ওপর নির্ভরশীল। বাবা বলে নেহাত আমার এই মেয়ে আছে, না হলে এই দুটো লক্ষ্মী ছাড়ার পাল্লায় পড়লে সংসারটাই ভেসে যেত। আজ বেরোবার আগে টাকাটা দিয়ে বাবা বলেছিল তাড়াতাড়ি ফিরে আসিস, গড়িয়াহাটেই তো তোর পড়ানো, তাই বলছি সেখান থেকে আবার অন্য কোথাও যাস না। আমি কথা না বাড়িয়ে মাথা নেড়েছিলাম। আসলে পড়ানো তো সন্ধেবেলা, তার আগে আমায় আর একটা কাজে যেতে হবে, কিন্তু সেটার খবর কেউ জানে না। মনীশবাবুকে ধরে আমি কাজটার খোঁজ পেয়েছি। গত সপ্তাহে পাণ্ডুলিপির প্রথম 6টা অধ্যায় নিয়ে আমি মনীশবাবুর অফিসে গিয়েছিলাম। বড় একটা ঘরে বেশ কয়েকটা চেয়ার টেবিল পাতা। অফিসের পিয়ন ভদ্রলোকটি আমায় একটা কাঠের বেঞ্চে বসতে বলে দূরে বসা মনীশবাবুকে খবর দিয়েছিলেন। আমি দেখেছিলাম উনি কী সব যেন লিখছেন। পিয়নটির কথা শুনে একবার চোখ তুলে আমায় দেখে আবার লেখায় মন দিয়েছিলেন। আমি বসে বসে চারপাশটা দেখছিলাম। এটা মনীশবাবুর নতুন অফিস, আগেরটা আর নেই। এটা চৌরঙ্গির উপরে, বেশ বড় খোলামেলা, প্রচুর আলো হাওয়া, দেখেই ভালো লেগেছিল আমার। আমি মনে মনে নিজেকে প্রস্তুত করছিলাম, কারণ লেখাটা নিয়ে আসা একটা অজুহাত মাত্র। আমার আসল দরকারটা এখন অন্য। আমি শুনেছি মনীশবাবুর পরিচিতি অনেক, সেই জন্যই মূলত ওর কাছে আসা। 15 মিনিট বসিয়ে রাখার পরে আমায় উনি ডেকে পাঠিয়েছিলেন। আমি গিয়ে দাঁড়িয়েছিলাম ওর সামনে। উনি চশমার ফাঁক দিয়ে আমায় দেখে বলেছিলেন, এতদিনের সময় হলো, গতকাল তোমার ফোন পেয়ে তো আমি তাজ্জবই বনে গিয়েছিলাম। এদিকের কথা তোমার মনে আছে তাহলে? আমি হেসে সংকুচিত হয়ে বলেছিলাম, আসলে স্যার সময় পাচ্ছিলাম না। তাই? তা কোন দেশের প্রধানমন্ত্রী তুমি? কি করো যে সময় পাও না? শোনো আদিত্য, ইনডিসিপ্লিনড আর অনিচ্ছুক মানুষেরা সময় পায় না। এর মধ্যে কোনটা তুমি? তোমার চেয়েও 1000 গুণ বেশি কাজ করে মানুষ, তাদেরও কিন্তু 24 ঘন্টায় সময়। আমি চুপ করে দাঁড়িয়েছিলাম। সত্যি এটা আমারই ভুল। উনি তো আর আমার পায়ে ধরে আনেননি, আমি নিজেই এসেছি। আমার মতো একদম আনাড়ি আর আনকোড়াকে উনি সময় দিয়েছেন, বুঝিয়েছেন, তারপর বলেছেন পাণ্ডুলিপিটা সংশোধন করে জমা দিতে। কিন্তু সেখানে আমি সত্যি দেরি করেছি। উনি আমার মুখ দেখে এবার থেমেছিলেন, তারপর হেসে বলেছিলেন, ঠিক আছে, অনেক বকেছি, এবার বসো। আমি বসলেও ভাবছিলাম, বকুনির এটা তো প্রথম ভাগ হলো, মাত্র 6টা অধ্যায় নিয়ে এসেছি দেখলে এবার দ্বিতীয় ভাগটা শুরু হবে।
মনীশবাবু আমায় মাথা নিচু করে বসে থাকতে দেখে বলেছিলেন, লেখা আনোনি? একটা অধ্যায়ও আনোনি? না স্যার। আমি মাথা তুলেছিলাম। 6টা অধ্যায় এনেছি। আসলে কারেকশন করতে গিয়ে দেখি পুরোটাই লিখতে হচ্ছে নতুন করে, আর গল্পটাও কেমন যেন পাল্টে যাচ্ছে। তাই? মনীশবাবু হাত বাড়িয়েছিলেন। দেখি। আমি পাণ্ডুলিপিটার কার্বন কপি এগিয়ে দিয়েছিলাম ওর দিকে। বলেছিলাম, এই যে স্যার। তবে উনি পাণ্ডুলিপিটার কপি নিয়ে উল্টে দেখছিলেন। ভুরু দুটো কুঁচকে জড়ো হয়েছিল চোখের উপর। চোখ দুটো দ্রুত ঘুরছিল লেখার লাইন ধরে। আমি চুপ করে গিয়েছিলাম। তবে কি? মনীশবাবু চোখ না তুলেই জিজ্ঞেস করেছিলেন। আমি চোখ দিয়ে শুনি না, খানটা কিন্তু খোলা। বলো। স্যার, আমি খুব বিপদে পড়ে গেছি। বিপদ? কেন? তুমি আবার বিপ্লব করতে গিয়ে গরিব হোমগার্ডকে খুন করলে নাকি? না না স্যার, তা নয়। আমি কিভাবে ব্যাপারটা বলবো বুঝতে পারছিলাম না। কি হলো? উনি ধমক দিয়েছিলেন এবার। চুপ করে কেন? ন্যাকামো করতে এসেছো নাকি? না স্যার, আমার একটা ফুল টাইম বা পার্ট টাইম কাজের খুব দরকার। ফুল না পার্ট? কোনটা? উনি আবার ফিরে গিয়েছিলেন আমার লেখায়। পার্ট টাইম হলেও হবে। কেন? মনীশবাবু চশমাটা খুলে টেবিলে রেখে তাকিয়েছিলেন আমার দিকে। তারপর বলেছিলেন, লভে পড়েছ? বড়লোক বাড়ির মেয়ে? আমি থতমত খেয়ে তাকিয়েছিলাম ওর দিকে। মনীশবাবু বলেছিলেন, ছন্ন ছাড়া একটা পয়েন্টলেস প্রেমের লেখাকে যখন পুরো দস্তুর প্রেমের লেখা বানিয়ে ছেড়েছ, তখনই বুঝেছি তুমি লাভে পড়েছ। আমি মাথা নামিয়ে নিয়েছিলাম। মনীশবাবু বলেছিলেন, বাড়ির লোকজন জানে যে তুমি পড়াশুনো ছেড়ে প্রেমের জন্য বলি চড়াতে যাচ্ছ নিজেকে? স্যার, আপনাকে কিভাবে বোঝাই? আমায় বোঝাবে কি? আমার কি তোমার মতো বয়স ছিল না? মনীশবাবু হেসেছিলেন। তারপর বলেছিলেন, শোনো লেখক বাবু, জীবনটা কিন্তু শুধু প্রেম নয়। এই বয়সে তাই মনে হবে, কিন্তু পরে বুঝবে তুমি নিজের প্রেশাস সময় নষ্ট করছো। স্যার, আমি পড়ব, কিন্তু পাশে কিছু একটা করতেও হবে। আমি মাথা নামিয়ে নিয়েছিলাম। তাতেই কি মেয়েটা বিয়ে করে নেবে তোমায়? তাই ভাবছো নাকি? মনীশবাবু এবার ঝুঁকে বসেছিলেন আমার দিকে। তারপর বলেছিলেন, বিয়েটাই কি সব? ওটা কিছুই নয় আদিত্য, কিছুই নয়। কিন্তু আমি বলতে গিয়েও চুপ করে গিয়েছিলাম। মনীশবাবুকে আমি আর কি বলবো? আমার বাবার চেয়েও বয়সে বড়। কিছুতেই আমি ওকে বোঝাতে পারবো না। ওর বড় হয়ে ওঠার সময় আর আমার সময় এক নয়। আমার সমস্যাগুলো আর ওর সমস্যাগুলোও এক নয়। অন্যের প্রেমের ব্যাপারে সবাই চিরকাল লজিক্যাল হয়ে যায়, যা নিজের ব্যাপারে হতে পারে না। মনীশবাবু দীর্ঘশ্বাস ফেলেছিলেন একটা,
তারপর বলেছিলেন, তোমার লেখার হাত ভালো, কিন্তু আরো একটু সময় দাও। ইউ উইল গ্রো ফার্দার। আমি বলেছিলাম, স্যার, যদি একটা কাজ পেতাম। উনি হতাশ হয়ে মাথা নেড়েছিলেন। তারপর বলেছিলেন, যাদবপুরে থাকো তো, ফান রোড চেনো? ওখানে একজন আছেন, নাম ডক্টর তরুণ সেন। ঠিকানা দিয়ে দিচ্ছি। ওর একজন লোক লাগবে। সপ্তাহে 3 দিন সন্ধেবেলা ওখানে উনি চেম্বার করছেন। একজন সেই চেম্বার ম্যানেজ করতে পারে এমন লোকের দরকার ওর। শোনো, তোমার ক্ষেত্রে কাজটা ভালো নয়, জানি সব কাজই সমান, কিন্তু শিক্ষার একটা প্রযোজ্যতা তো আছে। যাই হোক, তোমার আপত্তি না থাকলে যেতে পারো। এখনকার দিনে কেউ চট করে ইয়াংদের ভরসা করছে না। কে কি পার্টি করে জানা নেই তো, তাই আর কি। আমি যাব স্যার। মনে মনে অতটা উৎসাহ না পেলেও বলেছিলাম। আসলে আমার মনে হয়েছিল, তনুময় লোকটাও তো ডাক্তার। ঠিকানাটা লিখে মনীশবাবু বলেছিলেন, এটা নাও, আমি বলে রাখবো। ফোন করে জেনে নিও কবে যাবে। কিন্তু এটা তোমার কাজ নয় আদিত্য, তুমি এসব করো না। তোমার লেখার হাত ভালো, মন দিয়ে লেখাপড়া করো, লেখো, এতেই ভালো হবে। আর একটা কথা, এরপর লেখা শেষ না করে আর আসবে না আমার কাছে, বুঝেছ? আমি কিছু বলিনি, চলে এসেছিলাম। আসলে সেদিন মৌরিমার বাড়ি থেকে আসার পরই মনে হয়েছিল আমাকেও কিছু করতে হবে। তার জন্য লেখাপড়ার পাশাপাশি অন্য কিছু শেখাও দরকার। খবর নিয়ে জেনেছিলাম যে বোম্বেতে কোয়ালিটি কন্ট্রোলের উপর একটা ডিপ্লোমা কোর্স করাচ্ছে। প্রসপেক্ট নাকি খুব ভালো, কিন্তু সেটা করতে গেলে টাকার দরকার। কে দেবে আমায় টাকা? বাবা তো আর 3,500 টাকা দিতে পারবে না। আসলে আমি চেষ্টা করেছিলাম এই নিয়ে বাবার সঙ্গে কথা বলতে, চেয়েছিলাম বাবাকে বোঝাতে। মনীশবাবুর কাছে যাওয়ার কিছুদিন আগে রাতে খেতে বসে বাবাকে বলেছিলাম, আমি এটা শেষ করে বম্বে যেতে চাই বাবা। মানে? বাবা আঁতকে উঠেছিল। শেষে হিরো হবি নাকি? এত লেখাপড়া করে ওই দেবানন্দ হবি তুই? আরে না না, আমি কি বলবো বুঝতে পারছিলাম না। দেখেছিলাম বৌদি হাসছে ফিকফিক করে। তবে কি করতে যাবি ওখানে? কোয়ালিটি ম্যানেজমেন্ট পড়তে বাবা। এদেশে এসব এখনো খুব একটা চালু হয়নি, কিন্তু খুব বড় বড় কোম্পানিতে এখন বিদেশ থেকে লোক হায়ার করে আনছে। এজন্য বম্বেতে একটা ইনস্টিটিউশন হয়েছে। তাই কত টাকা লাগবে দাদা জিজ্ঞেস করেছিল। 3,500, সঙ্গে থাকা খাওয়া, 1 বছরের কোর্স। হ্যাঁ, কত টাকা? বাবা আঁতকে উঠেছিল। কোথায় পাবো? আমি বলেছিলাম, কাকুকে বলো না। তুমি বললে, 1 থাপ্পড় মারবো হারামজাদা। বাবা আচমকা চিৎকার করে উঠেছিল, ওর কথা মুখেও আনবি না একদম। নিজের যোগ্যতা থাকলে কর, আমায় সব বলবি না।
বাবা উঠে পড়েছিল খাবার ছেড়ে। দাদা বৌদি কারো কথাই শোনেনি। সেদিন অনেক রাতে আমার ঘুম ভেঙে গিয়েছিল হঠাৎ। সারা পাড়া শুনশান। ঝিঁঝি আর কুকুরের ডাক ছোট ছোট ছিদ্র করছিল রাতের ওই নিস্তব্ধতায়। আমি পাশ ফিরে দেখেছিলাম চৌকিতে বাবা নেই। তারপর বুঝেছিলাম অন্ধকার ঘরের কোণে ছোট্ট কুপি জ্বলছে একটা। বাবা বসেছিল ওই ছোট্ট আলোর বৃত্তের মাঝে। হাতে ধরা ছিল জং ধরা লোহার ফ্রেমে বাঁধানো একটা ফটো। বাবা নিশ্চুপে তাকিয়েছিল ফটোটার দিকে, আর ছোট্ট এক কণা জল গড়িয়ে নামছিল বাবার গাল বেয়ে। আমি চোখ বন্ধ করে নিয়েছিলাম। কোনো মানুষের এমন নিভৃত দৃশ্য দেখতে নেই। পাশ ফিরে শুয়ে আমি বুঝেছিলাম বাবা এখনো বহুক্ষণ নিজের ভাইয়ের ছেলেবেলার ওই ফটোটা নিয়ে বসে থাকবে একা। গোল পার্কের পাশে সরু গলি দিয়ে হেঁটে ফান রোডে যাব ভেবে আমি গোল পার্কেই বাস থেকে নেমে পড়লাম। এই জায়গাটা বেশ জমজমাট, হাসি খুশি লোকজনে ভর্তি। একটা ডাবল ডেকার বাসকে এড়িয়ে আমি ফুটপাত পাল্টালাম। ডক্টর তরুণ সেনের সঙ্গে আমার গতকাল ফোনে কথা হয়েছে। উনিই বলেছেন বিকেলে যেতে। ভেবেছি ওর সঙ্গে কথা বলে ঠাকুরমার খলনুড়ি কিনে পড়াতে চলে যাব। ফুটপাতে উঠে সবে কয়েক পা গিয়েছি, এমন সময় দীপু, দীপু, এই দীপু চিৎকারটা শুনলাম। আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। রচিত এখানে? আমি ঘাবড়ে গেলাম একটু। ছেলেটার যদি কোনো কাণ্ডজ্ঞান থাকে, ওকে পই পই করে বলেছি এদিকে যেন না আসে। বলেছি আমাদের ওখানের ছেলেরা ওকে পেলে পুঁতে দেবে, সঙ্গে ফাও হিসেবে আমাকে ওর পিছনে পাঠাবে। কিন্তু ছেলেটা যদি একটুও কথা শোনে। ওকে দেখে আমি বললাম, আপনি কে? আপনাকে আমি চিনি না। মানে? লাথি খাবি শালা। রচিত রেগে গেল। আমি তোর শ্বশুর যে আপনি আগে করছিস? আমি এদিক ওদিক দেখে বললাম, তোকে বলেছি না এখানে আসবি না। আরে আমি পুলিশের চর নই। রচিত আমাকে বোঝাবার চেষ্টা করল। সেটা আমায় বলছিস কেন? আমায় কনভিন্স করতে বলেছি তোকে? তুই ভাগ। রচিত এদিক ওদিক দেখে আমার হাত ধরে টেনে নিয়ে গেল পাশের বড় শিরীষ গাছটার আড়ালে। তারপর নিজের ঝোলার থেকে একটা ছোট প্যাকেট বের করে আমার ঝোলার মধ্যে দ্রুত চালান করে দিল। আরে আরে, এটা কি? আমি ছিটকে সরে যাওয়ার চেষ্টা করলাম। আমার পিস্তল ও একটা বই আর কাগজপত্র, এগুলো কদিন রাখ। আমার বাড়িতে যে কোনো দিন রেড হতে পারে। রচিত চাপা স্বরে বলল, মানে পাগল নাকি? আমি কি বলবো বুঝতে পারলাম না। প্লিজ, সাষ্টাঙ্গে প্রণাম করে বলছি, প্লিজ, জাস্ট কদিন। তোকে কেউ সন্দেহ করবে না। এমন ন্যাদাবোদা ছেলেকে কে সন্দেহ করবে বল? আমায় ধরতে পারলে পুলিশ হয়তো মেরে ফেলবে। রচিতের গলাটা যেন আচমকা ভিজে উঠল। আমি চুপ করে তাকিয়ে রইলাম ওর দিকে। রচিত নিজেকে সামলালো, বলল, আর একটা বিষয়ে আমার তোর হেল্প চাই দীপু। আমার জীবন নির্ভর করছে সেটার উপর। হেল্প করবি? আমি কি বলবো বুঝতে না পেরে জিজ্ঞেস করলাম, কি বিষয়ে? আমি তোকে এই বিপ্লবের পরের জীবনটার কথা বলছি। তুই একমাত্র আমায় হেল্প করতে পারিস। বল। আমি ছোট্ট করে বললাম। রচিত হাসার চেষ্টা করলো সামান্য, পারল না। ঢোক গিলে নিজেকে প্রস্তুত করলো একটু।
তারপর বলল সেই কথাটা। শীতেও কান লাল হয়ে গিয়েছে ওর। মনে হচ্ছে মাথার ঘিলুগুলো এবার বাষ্প হয়ে বেরিয়ে যাবে। ঝাঁ ঝাঁ করছে হাত পা, গলাটা কেউ যেন চেপে ধরেছে ভিতর থেকে। জিতু সামনে একটা টিউবওয়েল দেখল, নড়বড়ে, দুর্বল। নিচের বাঁধানো অংশটায় শ্যাওলার পাতলা আস্তরণ আছে একটা, মানে টিউবওয়েলটা জল পড়ে। ও এগিয়ে গিয়ে ভালো করে ঘাড়ে আর মাথায় জল দিল, তারপর রুমাল দিয়ে মুছল মুখটা। রাস্তার পাশে একটা বড় অশ্বত্থ গাছ, ঝিরঝির করে হাওয়া দিচ্ছে। অন্যদিন হলে ঠান্ডা লাগতো জিতুর, কিন্তু আজ লাগছে না, বরং ভালো লাগছে একটু। মনে হচ্ছে ওই ঠান্ডা হাওয়া যেন অল্প করে হলেও মুছিয়ে দিচ্ছে ওই অপমান। জিতু মাথা তুলে দেখল বড় গাছটাকে। পাতায় ধুলো পড়ে আছে, সবুজের ওপর মন খারাপের আস্তরণ যেন। গুড়ির গায়ে পেরেক দিয়ে পোতা এক স্লিমিং সেন্টারের বিজ্ঞাপন। গাছের ডালের ফাঁক দিয়ে টানা হয়েছে টেলিফোনের তার, কেবলের লাইন। একটু ওপরের ডালে একটা ছেঁড়া ব্রেসিয়ার ঝুলছে, আর তার নিচেই হাওয়ায় নড়ছে একটা ঘুড়ির কঙ্কাল। গাছটা আছে, হাওয়া ছায়া সবই দিচ্ছে, কিন্তু কারো কোনো ভ্রুক্ষেপ নেই, সামান্য যত্নটুকুও নেই। জিতু যেন নিজেকে দেখতে পেল। রুমালটা ভাঁজ করে পকেটে রাখল। মোবাইল বের করে সময় দেখল, 1:30 বাজে। এখন কোথায় যাবে? অফিস? সেখানে কি কাজটা থাকবে আর? কে জানে, হয়তো এতক্ষণে ফোন করে দিয়েছে চিরাগ। বস হয়তো ওকে স্যাক করার চিঠিও তৈরি করে ফেলেছেন। কিন্তু ভুলটা কি ওর? ও কি কিছু বলেছে? উসমিল এমনটা করল কি করে? চিরাগ তো উসমিলের সামনে হিরোগিরি দেখাতেই ব্যস্ত। সেটা কি জানতো না মেয়েটা? তাও কি করে চুপ করে থাকলো? আজ আর অফিসে যাবে না জিতু। গিয়ে তো কি হবে জানে ভালো করে। তার চেয়ে হাজরা মোড় থেকে হেঁটে মেসের দিকেই যাবে। জিতু গলির থেকে বেরিয়ে হাঁটা দিল। সামনেই পেট্রোল পাম্প, তারপর হাজরা মোড়। আজ সকালে যে কার মুখ দেখে উঠেছিল, এমন একটা ফালতু অপবাদ দিল ওকে। জুতো তুলে মারতে গেল চিরাগ, বলল ও শুয়োরের বাচ্চা। আর সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনল উসমিল, একবারও কিছু বলল না। ভালো লাগছে না আজ। আজ কিচ্ছু ভালো লাগছে না। মাথা গরম হয়ে আছে, মনে হচ্ছে কান দুটো মোমের মতো গলে পড়ে যাবে মাটিতে। পেট্রোল পাম্পটা পেরিয়ে মোড়ের কাছে গিয়ে থমকে দাঁড়ালো। পাশের পার্কটা দেখল, মোটামুটি ফাঁকা। জিতু মাথা নামিয়ে চিন্তা করল একটু, তারপর ঢুকে গেল ভিতরে। আজ পরিচিত কারোর মুখ দেখতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে সব ফালতু। একটা ফাঁকা বেঞ্চ দেখে বসল। পাশেই একজন বৃদ্ধ, এই দুপুরেও মাংকি ক্যাপ আর মাফলার মুড়ি দিয়ে জবুথবু হয়ে বসে আছে। জিতু বসাতে লোকটা খুব কষ্ট করে একটু চোখটা খুলে দেখল ওকে, তারপর আবার মাথা ঝুঁকিয়ে বসে পড়ল। এতদিন শহরের এইসব ছাল ওঠা পার্কগুলোর বেঞ্চে একা একা বসে থাকা এমন মানুষদের দেখত জিতু। ভাবত, এদের কি কোনো কাজকর্ম নেই? ভর দুপুরে সারাক্ষণ বসে আছে, রোজগারপাতি নেই, এখানে একা একা এমন করে বসে থাকে কেন? আজ বেঞ্চে বসে প্রথমেই এটা মনে পড়ল জিতুর। ও বুঝল, মাঝে মাঝে রোজগারের ধান্দার বাইরেও একটা জীবন থাকে মানুষের, একটা বোতাম থাকে যাতে চাপ পড়লে মানুষ বেভুল হয়ে যায়, একা হয়ে যায়। তখন তাকে এই ভিড়ের শহরে কোথাও
একটু লুকোবার জায়গা খুঁজতে হয়, শুধু নিজের সঙ্গে বসার মতো একটু জায়গা খুঁজতে হয়। কাছেই বড় রাস্তা, ব্যস্ত চার মাথার মোড়, কিন্তু পার্কটার ভিতরটা বেশ শান্ত। জিতু দেখল ছড়িয়ে ছিটিয়ে কিছু অকেজো মানুষের সঙ্গে পাশের কলেজের ছেলে মেয়েরাও বসে আছে, আবার ছাতায় নিজেদের থেকে প্রেমও করছে কয়েকজন। ও মনটা শান্ত করার চেষ্টা করল। যা ঘটেছে সেটা ভিতরে ভিতরে ওকে ব্লেড দিয়ে কাটার মতো করে চিড়ে ফেলছে। এটার থেকে ওকে বেরোতেই হবে। ও ভাবল, কে এই মানুষগুলো যাদের জন্য কষ্ট পাচ্ছে ও? এদের থেকে মনটা ঘোরালেই তো আর ঝামেলা থাকে না। মোবাইলটা বের করে দিদির নম্বরটায় কল করল জিতু। দিদি। আজও মন খারাপ হলে ওর দিদির কথা মনে পড়ে। মনে হয় ছুট্টে গিয়ে মুখ লুকিয়ে ফেলে দিদির কোলে, তারপর খুব কাঁদে, মনের সমস্ত অন্ধকারগুলো বের করে দেয় চোখের জল দিয়ে। ফোনটা বেজে যাচ্ছে, কিন্তু দিদি তুলছে না। জিতুর ভয় লাগলো, আবার কিছু হলো নাকি। আসলে দিদির ব্যাপারে বেশ ভয়ই থাকে জিতু, কষ্ট তো কম পায়নি জীবনে। গতকাল দিদিদের ওখানে গিয়েছিল, আর গিয়েই ঝামেলায় পড়েছিল। হিতেশ এখন অনেকটাই ভালো আছে। বাড়িতে ঢুকেই জিতু দেখেছিল হিতেশ কানে হেডফোন দিয়ে গান শুনছে শুয়ে, আর পাশে বসে জেনি পড়ছে। ওকে দেখে হিতেশ সামান্য ভদ্রতা সূচক একটা হাসি দিয়েছিল মাত্র, তারপর আবার চোখ বন্ধ করে গানে মন দিয়েছিল। দিদি পাশের ঘরে কাজ করছিল, ওর শব্দ পেয়ে এসে দাঁড়িয়েছিল সামনে। জিতু বলেছিল, তোদের মেন গেটটা এমন খোলা রাখিস না, কে না কে ঢুকে পড়বে। দিদি হেসে বলেছিল, কে আর ঢুকবে, চেনা পাড়া, কিচ্ছু হবে না। হিতেশ দা ভালো আছে? আগের চেয়ে ভালো রে, মাথায় ক্ষতটা তো গভীর, তা একটু সময় লাগবে। তবে যে কম্পাউন্ডারটাকে ঠিক করে দিয়েছিলি সে আসে ঠিকঠাক। দিদি থেমেছিল একটু, তারপর গলা নামিয়ে জিজ্ঞেস করেছিল, বাবা মা আসবে বলেছিলি মেসে, এসেছিল? মায়ের চোখের অবস্থা কি খুব খারাপ? না, ওই ছানি পড়েছে, তেমন সিরিয়াস কিছু না। জিতু হেসেছিল, তারপর বলেছিল, বাবা তোর কথা জিজ্ঞেস করেছিল, তোর আর জেনির জন্য এটা দিয়ে গিয়েছে। ও খামে করে 1000 টাকা দিয়েছিল দিদির হাতে। বাবা? খামটা হাতে নিয়ে দিদি কেমন যেন ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল ওর দিকে। হ্যাঁ, লটারিতে অল্প একটু টাকা পেয়েছে তাই। তুই এটা রাখ দিদি, জেনিকে কিছু কিনে দিস, না করিস না, বাবা খুব কষ্ট পাবে। দিদির চোখে জল উপচে এসেছিল আচমকা, বলেছিল, বাবা, বাবা আমায় মনে রেখেছে। তোকেই তো মনে রেখেছে রে, বাবা অনেক পাল্টে গিয়েছে জানিস। তুই চল না একদিন আমার সঙ্গে রায়পুরে। ওখানে? দিদি কেমন যেন গুটিয়ে গিয়েছিল, বলেছিল, আমায় মেরে ফেলবে। মন থেকে তো এমনিতে মেরেই ফেলেছে, এবার সত্যিকারের মেরে ফেলবে। এসব ভাবিস কেন বলতো তুই? জিতু কথাটাকে সহজ করার চেষ্টা করেছিল। জেনি হওয়ার পরে মা কি বলেছিল মনে নেই? আমায় জন্মাবার সময় নুন দিয়ে মেরে ফেললে এই মেয়েটা আসতো না পৃথিবীতে।
মা তো জেনিকে ঘেন্না করে, জানিস না তুই? দিদি মাথা নামিয়ে নিয়েছিল। জিতুর মনে আছে, সবটাই স্বচ্ছ কাঁচের মতো মনে আছে ওর। এসব কথাগুলো ক্ষতের মতো শুকিয়ে গেলেও দাগ থেকে যায়। ও বুঝতে পারছিল না কি বলবে। আর ঠিক তখনই দরজায় একটা শব্দ হয়েছিল জোরে। চমকে গিয়েও তাকিয়েছিল সেই দিকে। দেখেছিল বড় ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে একটা লোক আর একটা মেয়ে। জিতু অবাক হয়েছিল। এমন চুমকি বসানো ঝলমলে মেয়ে ও দেখেনি কোনো দিন। এই ভর বিকেলে কেউ এভাবে সেজে আসে? মেয়েটাকে দেখে হিতেশ ইয়ারফোন খুলে শটান উঠে বসেছিল বিছানায়। ওর চোখে মুখে কেমন একটা বিভ্রান্তি আর ভয় স্পষ্ট টের পেয়েছিল জিতু। আপনারা? দিদি এগিয়ে এসেছিল। আমি সুইটি। মেয়েটা সরাসরি তাকিয়েছিল দিদির দিকে। হ্যাঁ? দিদিকে দেখে জিতুর মনে হয়েছিল এবার বোধহয় ধপ করে পড়েই যাবে মাটিতে। ও চট করে ধরে ফেলেছিল দিদিকে। তুমি তুমি এখানে কেন? হিতেশ কি বলবে বুঝতে না পেরে বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়েছিল। বেশ কিছুদিন আসছো না, তাই দেখতে এলাম। সুইটি চোখ ঘুরিয়ে ঘরটা দেখতে দেখতে বসে পড়েছিল বিছানায়। তারপর সামনে দাঁড়ানো শিরিঙ্গে মতো লোকটাকে বলেছিল, বস না দাদা, বস। লোকটার চেহারা খয়াটে আর ঝলসানো ধরনের, কলপ করা চুল আর গোঁফ, তার মধ্যে আপাদমস্তক সাদা পোশাক পরা। লোকটাকে ঠিক সাদা কালো ছবির ভূতের মতো লাগছিল। কি চাই, কি চাই তোমাদের? হিতেশ অস্থির হয়ে পা দাপাচ্ছিল আর চোখে জেনিকে দেখছিল বারবার। জেনি কেমন যেন ভয়ে গুটিয়ে বসেছিল বিছানার এক কোণে। আপনাদের কি চাই? জিতু এবার এসে দাঁড়িয়েছিল ওদের সামনে। হিতেশদা, এরা এখানে কেন? কারণ খবর পাচ্ছিলাম না গো। সুইটি টকটকে লাল লিপস্টিকের মধ্যে দিয়ে খয়াটে হলুদ দাঁত বের করে হেসেছিল। ঘেন্না লেগেছিল জিতুর। ও বলেছিল, এভাবে আসা ঠিক হয়নি আপনার। এ ঘরে কিন্তু একটা বাচ্চা আছে। সুইটি জিতুকে পাত্তা না দিয়ে বলেছিল, হিতেশ, আমার টাকাটা ফাঁকি দেবে সেটা কিন্তু হবে না। আমায় যেটা দাও সেটার কথা বলছি না, কিন্তু বউয়ের অসুখ বলে যেটা ধার করেছ সেটার কথা বলছি। ওটা আমার এবার চাই। এ বাড়ি চিনলে কি করে? হিতেশ নার্ভাস হয়ে চোখ পিটপিট করছিল। আমি ইচ্ছে করলে সব পারি, জানো না? যা তোমার বউ পারে না সেগুলো যখন পারি, তখন বাড়ি খুঁজে পাওয়া কি কঠিন? এসব কিসব বলছেন আপনি? দিদি নিজেকে সামলে নিয়েছিল এবার। ওর কি শরীর খারাপ জানেন? পড়ে গিয়ে মাথায় লেগেছে। হিতেশ যেন সাহস পেয়েছিল এবার। বলেছিল, ওসব টাকা ফাঁকা হবে না, যাও এখন, যাও। এই আচমকা সুইটি উঠে দাঁড়িয়ে চোয়াল শক্ত করেছিল। হেসে হেসে গলায় বলেছিল, মেয়ের সামনে সব বলবো? শালা, যাব মানে এমনি যাব? সত্যি টাকা হাতে নেই একদম। হিতেশ এবার গুটিয়ে গিয়েছিল। জিতুর মনে হচ্ছিল মেয়েটার সঙ্গে হিতেশকেও ঘাড় ধরে বের করে দেয় বাড়ি থেকে, কিন্তু নিজেকে সংযত রেখেছিল অনেক কষ্টে। টাকা নেই মানে সব খুলে বলবো নাকি রে হারামি? সুইটি কোমরে হাত দিয়ে এগিয়ে গিয়েছিল হিতেশের দিকে। লাগাবার সময় মনে থাকে না যে এখানে কাঙালি ভোজন হচ্ছে না? শালা।
এটা নিন, দোহাই, আর এসব বলবেন না, দোহাই। দিদি আচমকা ওই খামটার সঙ্গে হাতের দুটো চুড়ি খুলে মেয়েটার হাতে দিয়েছিল। প্লিজ প্লিজ আর এসব করবেন না বাড়িতে, আমার মেয়েটার কথা ভাবুন, প্লিজ এটা নিন, নিয়ে যান প্লিজ। সুইটি খাম আর চুড়ি দুটো বিছানায় রেখে দিয়ে বলেছিল, এগুলো সরান। আমায় কি ভেবেছেন? হ্যাঁ, এই জানোয়ারটাকে ঘরে বেঁধে রাখবেন, ওদিকে গেলে পা ভেঙে দেব একদম। সুইটি চলে যাওয়ার পর হিতেশ মাথা নিচু করে বসেছিল বিছানায়। জিতুর গা জ্বলছিল। এই লোকটাকে দিদি ভালোবাসলো কি করে? এই লোকটার জন্য এমন একটা জীবন বেছে নিল কেন? কি করে পারলো দিদি? ও জেনিকে নিয়ে চলে এসেছিল পাশের ঘরে। তবে যেতে যেতে শুনেছিল দিদি ক্লান্ত গলায় হিতেশকে বলছে, মেয়ের সামনে আজ যা হলো, এরপরে ও যদি তোমাকে জুতো দিয়ে মারে তাহলে কিন্তু ওকে দোষ দিও না। বাড়িতে যা পাও না তা বাজার থেকে নাও, আমার আপত্তি নেই, কিন্তু তা বলে সেখানে গোলমাল করে বাজারটা বাড়িতে এনো না। দিদি ফোনটা তুলল না। কি হলো? দুপুর বলে কি ঘুমোচ্ছে নাকি? না, আর খারাপ কথা ভাববে না, আজ দিনটাই বাজে। জিতু মোবাইলটা পকেটে রেখে দিল। আবার ভাবল, সত্যি সময় কেমন দ্রুত পাল্টে যায়। সকালটাই তো কি ভালো ছিল, উশমিলের কাছে যাবে, ওর সঙ্গে লাঞ্চ করবে, তারপর ইউনিভার্সিটি যাবে, কত কি তো ভেবেছিল। কিন্তু কি যে হলো! চিরাগ ওকে অমন বলছে দেখেও উশমিল আজ এমন চুপ করে রইল কেন? এই মেয়েটাই কি সেদিন ওকে মেসে খুঁজতে গিয়েছিল? সারা দিন বাবা আর মায়ের সঙ্গে গল্প করেছিল, এমনকি ডাক্তারের কাছে পর্যন্ত গিয়েছিল। বাসে উঠবার আগে জিতু মাকে জিজ্ঞেস করেছিল, কি এত কথা বলেছে মা উশমিলের সঙ্গে? মা বলেছিল, মেয়েদের নিজেদের অনেক কথা থাকে, ছেলেদের যা শুনতে নেই। পাশে দাঁড়িয়ে উশমিলও মাথা নেড়ে সম্পূর্ণ সমর্থন জানিয়েছিল মায়ের কথায়। আচ্ছা, এই মেয়েটাই কি সেই মেয়েটা, নাকি সেটা এমন দেখতে অন্য মেয়ে ছিল? মানুষের ভিতরে কত রকমের মানুষ যে লুকিয়ে থাকে। সেদিন মেসে আচমকা ওকে দেখে তো খুব ঘাবড়ে গিয়েছিল জিতু। আরে এ কি করছে এখানে? তার উপর মা আবার আঁখির কথা বলে বসেছিল ওর সামনে। উশমিল তো প্রথমটায় বুঝতেই পারেনি, তারপর ঘটনাটা বুঝে বলেছিল, আঁখি কে? গার্লফ্রেন্ড? আমায় বলনি তো। আরে আরে না না। হাত থেকে যেন মাটিতে পড়তে থাকা কাঁচের বাসন সামলাবার চেষ্টা করেছিল জিতু। ওই কলেজের একজন বান্ধবী ছিল আমার, তেমন কিছু নয়, ওই জাস্ট ইয়ে আর কি। উশমিল গম্ভীরভাবে বলেছিল, পাস্ট টেন্স? হ্যাঁ হ্যাঁ। বললেও জিতু বুঝতে পারছিল না ওর সম্পর্কের টেন্স নিয়ে উশমিল এমন করছে কেন। তবে একটা অর্থ ওর মনে উঁকি দিচ্ছিল বটে, কিন্তু সেটা ঠিক নিজেই যেন বিশ্বাস করতে পারছিল না। ও জানে মেয়েরা এমনি মাঝে মাঝে কারণ ছাড়া কোনো কোনো ছেলের উপর কয়েক মিনিটের জন্য সদয় হয়। এটাও তেমনই কিছু হবে ভেবে ও নিজের মনে একটা নির্লিপ্ততার পাঁচিল তুলতে চাইছিল। যেটা হলেও খুশি হয় সেই সম্ভাবনাটাকে ও আমলই দিচ্ছিল না। ঠিক আছে, সে পরে দেখছি। উশমিল কথা ঘুরিয়ে মাকে বলেছিল,
আমি আমি উর্মিল আন্টি, আঁখি নই। মা বুঝে গিয়েছিল গোলমালটা, তাই কথা ঘোরাতে বলেছিল, এ কেমন নাম গো, ছেলেদের মতো শুনতে। উর্মিল হেসে বলেছিল, না আন্টি, ইউনিসেক্স নেম, যেমন ধরুন মৃদুল, শাওন, তেমনি উর্মিল। জিতু এবার জিজ্ঞেস করেছিল, তুমি হঠাৎ? উর্মিল গম্ভীরভাবে বলেছিল, আপাতত তোমার এমপ্লয়ার না আমি, তবে ঠিকানা তোমার বসের কাছ থেকে নিয়েছি। শোনো, দাদুর ডায়েরি থেকে একটা জিনিস পেয়েছি, এক বন্ধুর নাম, এই ভবানীপুরেই থাকত, ইলেশ মেহরা, বড় টায়ারের ব্যবসা ছিল, তার খোঁজ করতে হবে, মনে হয় পেয়ে যাবে ঠিক। কি পাবে না? সোমবার থেকে আজ শুক্রবার, 4 দিনে ভবানীপুর তন্ন তন্ন করে খুঁজে রেখেছে জিতু, কিন্তু কোথাও পাওয়া যায়নি ইলেশ মেহরাকে। কেউ তো বলতেই পারছে না কিছু। আসলে 4 দশকেরও আগের কথা, সেই ক্যালকাটাকে কি আর এই কলকাতায় পাওয়া যায়? ও আজ সকালে সেটা ফোনে জানিয়েও দিয়েছিল উর্মিলকে। তখন উর্মিল নিজেই বলেছিল আলিপুরে ওর সঙ্গে আজ লাঞ্চ করতে, বলেছিল মৌরিমা সেনকে নিয়ে আলোচনা আছে। 12টার মধ্যে আলিপুরে পৌঁছে গিয়েছিল জিতু। যাওয়ার সময় ভেবেছিল বলবে যে এবার ইউনিভার্সিটিতে গিয়ে সেই সময়ের স্টুডেন্টদের প্রোফাইল খুঁজে বের করার চেষ্টা করবে। আদিত্য মুখোপাধ্যায়কে এখন শিক্ষিত মানুষজন সবাই চেনে, এই ইউনিভার্সিটি তো তাকে সংবর্ধনাও দিয়েছে, তাই সেই রেফারেন্স খুঁজতে চাইলে বারণ করবে না নিশ্চয়। বুড়ি আজও দরজা খুলে দিয়েছিল, বলেছিল, দিদি রাগ করেছেন খুব, দেরি করে এসেছেন কেন? জিতুর হাসি পেয়েছিল, উর্মিলের রাগ হলে আজকাল হাসি পায় ওর। কিন্তু হাসিটা বেশিক্ষণ থাকেনি। খাওয়ার ঘরে ঢুকেই দেখেছিল চিরাগ বসে রয়েছে। আজও এসেছে লোকটা। জিতু শক্ত হয়ে গিয়েছিল, চিরাগ আসবে জেনেও ওকে ডেকেছে উর্মিল। ওকে দেখে উর্মিল উত্তেজিতভাবে বলেছিল, এটা কি আমার ওয়েট করাচ্ছ? আমার সময়ের দাম নেই? উর্মিল একা থাকলে জিতু হেসে অন্য কিছু বলতো, কিন্তু চিরাগ থাকায় মাথা নামিয়ে চুপ করেছিল। এতে যেন আরো রেগে গিয়েছিল উর্মিল। চেয়ার থেকে উঠে তড়ি ঘড়ি ওর দিকে আসতে গিয়েছিল, আর তখনই বিপত্তিটা ঘটেছিল। চেয়ারের পায়ের সঙ্গে উর্মিলের জুতোটা জড়িয়ে গিয়েছিল হঠাৎ। টাল সামলাতে না পেরে ও হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল সামনে। নিমেষে কর্তব্য স্থির করে নিয়েছিল জিতু। উর্মিলকে বাঁচাতে ঝুঁকে পড়ে 2 হাত বাড়িয়ে দিয়েছিল। উর্মিল পড়ে যায়নি, ওকে জিতু সামলে নিয়েছিল দ্রুত। ভেবেছিল যাক, মেয়েটার কিছু হয়নি। কিন্তু মুহূর্তের মধ্যেই ও বুঝেছিল অন্য সর্বনাশ হয়েছে একটা। কারণ উর্মিলকে বাঁচাতে গিয়ে সোয়েটারের উপর দিয়ে উষ্ণ মাখনের বলের মতো উর্মিলের বুক চলে এসেছে ওর হাতের মুঠোর মধ্যে। ক্ষণিকের জন্য ওর বুকের সেই 19টা খরগোশ একসঙ্গে লাফিয়ে উঠেছিল, কিন্তু পর মুহূর্তেই বাস্তব পরিস্থিতির কথা ভেবে শির দ্বারায় বরফের ফিতে জড়িয়ে গিয়েছিল যেন। ভালো লাগা আর অপরাধ বোধ একই সঙ্গে ওকে এফোর ওফোর করে দিয়েছিল একদম। আর তারপরে আচমকা চিৎকার শুনেছিল জিতু। চিরাগ প্রায় লাফিয়ে পড়ে উর্মিলকে ছিনিয়ে নিয়েছিল ওর কাছ থেকে। দাঁত খিচিয়ে বলেছিল, শুয়োরের বাচ্চা, মলেস্ট করছিস তুই, জানোয়ার, রেপিস্ট একটা। আমি আমি ইচ্ছে করে। চিরাগ শুনছিলই না কোনো কথা,
শুধু চিৎকার করে যাচ্ছিল। রাগ আর কষ্ট একসঙ্গে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছিল জিতুকে। ও কাতর গলায় বলেছিল, উর্মিল, তুমি বলো, আমি কি? চিরাগ পাশের থেকে একটা চটি তুলে বলেছিল, জুতিয়ে মুখ ছিঁড়ে দেবো তোর জানোয়ারের বাচ্চা। বুক প্রেসিং হচ্ছে এখানে, তোকে আমি পুলিশে দেব। বের হ বাড়ি থেকে। তোদের মতো জানোয়ারগুলোর জন্যই আজ মেয়েরা রাস্তায় সেফ নয়। জিতু দেখেছিল উর্মিল তাকিয়ে আছে ওর দিকে। উর্মিলের চোখে কি ঘেন্না? মানে উর্মিলও কি ভাবছে যে জিতু ইচ্ছে করে এটা করেছে? বুকের সমস্ত খরগোশগুলোকে কে যেন গলা টিপে মেরে ফেলেছিল একে একে। তালগোল পাকানো মাথা নিয়ে পিছনে তাড়া করা চিরাগের চিৎকার থেকে দৌড়ে পালিয়েছিল জিতু। তারপর শুধু হেঁটেছে ও। আলিপুর থেকে হেঁটে হেঁটে এতটা এসেছে, মাথা কাজ করছে না একদম। শুধু গ্রীষ্মের দুপুরের রেল লাইনের মতো তেতে উঠেছে ওর বিশ্ব চরাচর। পাশের মাংকি টুপি পরা লোকটা এবার তাকালো জিতুর দিকে। অনেক কষ্টে পুরো চোখটা খুলেছে, মুখে প্রচন্ড বিরক্তি। লোকটা জড়ানো গলায় বলল, কালা নাকি? ফোন বাজছে, শুনতে পাচ্ছ না? বাড়িতে মাক আর রাস্তায় এই আতা কেলানে, কেউ শালা একটু ঘুমোতেও দেবে না। ফোন বাজছে? সত্যি তো, শুনতেই পাইনি। মাথাটা আজ কাজই করছে না ঠিক মতো। ও ফোনটা দেখল, সঙ্গে সঙ্গে কেমন যেন ঝাড়া দিয়ে উঠল ওর নেতিয়ে পড়া মন। আরে, হিতেশ ফোন করেছে ওকে। হঠাৎ? হিতেশ তো ফোন করে না। তবে কি হলো হঠাৎ যে হিতেশ ফোন করল? ও দ্রুত রিসিভ করলো ফোনটা। হ্যালো হ্যালো, বলো হিতেশ দা। জিতু, তোমার দিদি। হিতেশের গলা কাঁপছে। তোমার দিদি, তুমি তুমি এখনই? জিতু যেন পুরো কথাটাও শুনল না, তড়াক করে উঠে দৌড়ে গেল রাস্তার দিকে। দিদির কি হয়েছে? হিতেশ বলল, তুমি এখনই এসো জিতু, প্লিজ। আগে দিদি একদিন ডেকেছিল এভাবে, আর এখন হিতেশ। কি অপেক্ষা করছে ওর জন্য? আজ সকালে কার মুখ থেকে উঠেছিল ঘুম থেকে? রাস্তায় বেরিয়ে আচমকা মনে পড়ল, সকালে উঠে আয়নায় নিজেকেই আজ প্রথম দেখেছিল জিতু। শেষ হল শ্রী সরঞ্জিৎ চক্রবর্তীর বিখ্যাত উপন্যাস কম্পাসের ৬ষ্ঠ পর্ব। গল্পটি শুনে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না। সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখার অনুরোধ রইল, যাতে গল্পের আঙিনায় নতুন কোনো গল্প আপলোড হলে অথবা চলতি গল্পের কোনো নতুন পর্ব আপলোড হলে তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার ফেসবুকের বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার পেজটিকে ফলো করার জন্য। আপনারা সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার।